আমরা লাস্ট শিখেছিলাম অ্যাবসোলিউট এবং রিলেটিভ রেফারেন্স। এবার আমরা কিছু ফাংশনস এন্ড ফর্মুলায় যাব। ধরুন আমরা সাম শিখেছি, তাহলে সাম রিলেটেড আমরা সাম ইফ শিখব। সাম ইফ শিখব যখন, তাহলে কিছু আমার পার্টিকুলার ডেটা লাগবে। লাগবে কি? হোম ওনারশিপ টোটাল আছে, হচ্ছে মর্টগেজ ওন রেন্ট। তাহলে মর্টগেজ ওন, কপি করলাম, পেস্ট করছি, আর আমি এখানে নিচ্ছি রেন্ট। এদের কি বের করতে হবে? এদের বের করতে হবে যে আমার অ্যানুয়াল ইনকাম কত, মানে এই যে পার্টিকুলার অ্যানুয়াল, এই যে পার্টিকুলার 3 রকম টাইপের আমাদের ইউজাররা বা কাস্টমাররা লোন নিয়েছে। এখানে দেখো মর্টগেজ বাড়িতে থাকে, কেউ ওন, কেউ রেন্টাল। তাদের অ্যানুয়াল ইনকাম আমাকে বের করতে গেলে যদি আমি সাম ইউজ করি, শুধু সাম, তাহলে কি কখনো আসবে না? সাম করে কি একটা পার্টিকুলার অ্যারে, ধরুন এই পার্টিকুলার টোটাল অ্যারেটাকে সিলেকশন করে সামেশন বের করতে পারে। কিন্তু এখানে আমার একটা কন্ডিশন আছে, যখনই সামের সাথে কন্ডিশন থাকবে আমরা ইউজ করব সাম ইফ। যদি একটা কন্ডিশন থাকে তাহলে আমরা সাম ইফ, যদি গ্রেটার দ্যান ওয়ান মানে একের অধিক কন্ডিশন থাকে তাহলে আমরা ইউজ করব সাম ইফস। যেহেতু একটা কন্ডিশন আছে, সাম ইফ। রেঞ্জ বলেছে, রেঞ্জ কার রেঞ্জ? রেঞ্জ হচ্ছে এই যেটা সিলেকশন করেছি আমরা, যে এই যে আমাদের অপশনসটা, এই অপশনস এর রেঞ্জে। রেঞ্জটা কোথায় আছে? জি। সিলেক্ট করলাম, কমা, ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি? এখানে মর্টগেজ, কমা, এগুলো কিন্তু পার্ট অফ সিনটেক্স। এবার বলেছে সাম রেঞ্জ, বা সাম রেঞ্জ কি? অ্যানুয়াল ইনকাম, এন্টার, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। তাহলে আমার সামেশন বেরিয়ে গেল। আর এটাকে যদি আমাকে চেঞ্জ করতে হয় তাহলে আমি কি করব? জেনারেলে যাব, অ্যাকাউন্টিং ফরম্যাটে চেঞ্জ করে দিলাম। তাহলে সামিফ আমরা কি শিখলাম? যে যখন আমরা সাম করি কিন্তু তার সাথে কোনো পার্টিকুলার লজিক আমাকে ইউজ করতে হয়, তখন আমরা ইউজ করবো সাম ইফ। যদি গ্রেটার দেন ওয়ান বা একের অধিক লজিক থাকে তাহলে ইউজ করবো সাম ইফস। সেরকমই আমরা অ্যাভারেজ বের করি। অ্যাভারেজ সেম, শুধু সবাই বের করতে জানে, যদি অ্যাভারেজ ইফ দিয়ে শুরু করছি। অ্যাভারেজ ইফ, সেম। রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে জি সেকশন অফ ডেটাবেস, মর্টগেজ, অ্যানুয়াল ইনকাম। আমার অ্যানুয়াল ইনকাম চলে আসলো অ্যাভারেজে। অ্যাভারেজে অ্যানুয়াল ইনকাম আমার এসে গেছে। তাহলে আমরা সাম শিখলাম, অ্যাভারেজ শিখলাম। কিন্তু যদি আমাকে বলে হচ্ছে এখানে কতগুলো আমার মর্টগেজ কতগুলো আছে, বা তারও আগে আমি দেখবো টোটাল কতগুলো ডেটা আছে, আমাকে কেউ জিজ্ঞেস করলো। আমি এখানে ফিল্টার তুলে দিলাম। তো আমাকে এখানে কি বলছে? কতগুলো মানে কাউন্ট জিজ্ঞেস করছে। আমাকে কি জিজ্ঞেস করছে? কাউন্ট জিজ্ঞেস করছে। যখন আমাকে কাউন্ট জিজ্ঞেস করবে তাহলে ইউজ করবো ইকুয়ালস টু কাউন্ট
সিলেকশন কাউন্ট জিরো। কেন জিরো আসলো? এটা কোনো নিউমেরিক ডেটা ছিল না, এটা হচ্ছে নন নিউমেরিক ডেটা। তো নন নিউমেরিক ডেটার ক্ষেত্রে আমি ইউজ করব কাউন্ট এ। মনে রাখতে হবে খুব ট্রিকি জিনিস, ইনডিডে যে কোনো এক্সেল টেস্টে ভরে ভরে কোশ্চেনটা থাকে কাউন্ট এ আর কাউন্টে পার্থক্য কি? কাউন্ট হচ্ছে গুনতে পারে 2 3 4, কাউন্টে কাউন্ট গুনতে পারে কাকে? নর্মাল যে নাম্বারস আছে, এটা কি আছে? নন নিউমেরিক অ্যালফাবেটিক্যাল, তাহলে কাউন্ট এ। যদি আমরা কাউন্টের মধ্যেও দুটো জিনিসকে আমরা টেম্পোরারি ডিলিট করে দিলাম, তাহলে এই পার্টিকুলার কত ব্ল্যাঙ্ক আছে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে। এখানে তো আমি দেখতে পাচ্ছি 2 3টে আমি নিজের থেকে সেলফ ডিলিট করেছি বুঝতে পারছি, কিন্তু ইন্টারনালি যদি প্রচুর থাকে তাহলে বের করতে গেলে আমাকে হবে কাউন্ট ব্ল্যাঙ্ক। সিলেকশনটা ভুল আছে। আমি দুটো ব্ল্যাঙ্ক করে দিই, তাহলে দুটো ব্ল্যাঙ্ক হচ্ছে আমার কাছে 2, দুটো সরিয়ে দিয়েছি 2, আরো একটা সরিয়ে দিই 3টে, তাহলে কি দেখাচ্ছে? ব্ল্যাঙ্ক কাউন্ট করার জন্য। আর কি আছে? কাউন্ট ইফ অ্যান্ড ইফস। ইফ অ্যান্ড ইফ তো আমরা জানলাম, তা আমরা চেক করে নিই। এটা কি হবে? কাউন্ট অফ টাইপস। কি বলেছে? কাউন্ট ইফ, একটা থাকলে ইফ, রেঞ্জের সাথে ক্রাইটেরিয়া। রেঞ্জ কি? রেঞ্জ হবে আমার জি সেকশন অফ ডেটাবেস মর্টগেজ, এটা অ্যাকাউন্টিং এ আসছে, আসলে এটা হওয়ার কথা জেনারেল বা নাম্বার ফরম্যাটে। তাহলে মর্টগেজ লোন আছে 16,542, লোন আছে 2,641, রেন্ট আছে 17,860। তাহলে কি শিখলাম আমরা? সাম, সামিপ, অ্যাভারেজ ইফ, কাউন্ট ইফ, এগুলো হাতে সাথে সাথে ম্যাক্স ইফও শিখিয়ে দিই, ম্যাক্স এন্ড মিনিমাম। ম্যাক্স অ্যান্ড মিনিমাম, ম্যাক্স ইফ, ম্যাক্স রেঞ্জ। ম্যাক্স রেঞ্জ আমি অ্যানুয়াল ইনকাম নিচ্ছি। ক্রাইটেরিয়া রেঞ্জ হবে আমার জি সেকশন, কমা শিট 3 মর্টগেজ। সেম হচ্ছে যদি আমি মিনিমাম করি, মিনিমাম মিনিমাম। এগুলো খুব বেসিক, বেশি সময় নষ্টের কোনো দরকার নেই, শুধু এগুলো ডেটা অ্যানালিসিসের কাজে লাগে। যে আমাকে কোথায় মিনিমাম দেখাতে হবে, কোথায় ম্যাক্সিমাম দেখাতে হবে, তখন অ্যানালিসিস কাজে লাগে, কেপিআই তৈরি করতে কাজে লাগে। যদি কেউ ডেটা অ্যানালিসিস সম্পূর্ণ বাংলায় অথবা হিন্দি ও ইংলিশে লাইভ ক্লাস করতে চায়, আমাদের কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, লিংক একবার চেক করুন। নেক্সট আমরা যাচ্ছি ডেটাবেসে। এবার আসছি আমরা মোস্ট অ্যান্টিসিপেটেড ফর্মুলা অফ এক্সেল, যা হচ্ছে VLOOKUP।
হচ্ছে আমি কিছু আইডি নিয়ে নিচ্ছি, কপি করে তাতে কি হবে, আমার এমপ্লয়ি আইডি গ্রেড আনবো। কেন এই VLOOKUP করতে না করি সেটা আমি আজকে দেখাচ্ছি। তো আমাকে কি দিয়েছে, আইডি দিয়ে দিয়েছে যেটা ইউনিক। আমাকে এমপ্লয়ি টাইটেল আর গ্রেড আনতে হবে। তাহলে VLOOKUP, লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু কথা অর্থ হচ্ছে টু ফাইন্ড সামথিং, যা সাহায্য করবে খুঁজতে। তো খুঁজতে কি সাহায্য করে, একটা মানুষকে খুঁজতে কি সাহায্য করে, ছবি, আধার কার্ড ডিটেলস, মোবাইল নাম্বার। সেরকম এখানে সাহায্য করছে কি, আমার আইডি। তাহলে VLOOKUP এর লুকআপ ভ্যালু হলো আইডি। টেবিল অ্যারে, মানে যে টেবিলটার মধ্যে ও খুঁজবে সেই টেবিলটা। ডেটাবেস যাব, আমি পুরো টেবিল সিলেকশন করছি না, টেবিলটা, এই হচ্ছে টেবিল সিলেকশন। ফাংশন F4 দেব, ফ্রিজ হয়ে যাবে টেবিলটা, কমা, এ হচ্ছে সিলেকশন, কমা। এবার কি বলেছি, এমপ্লয় টাইটেল বা কলম ইন্ডেক্স নাম্বার। কলম ইন্ডেক্স নাম্বার মানে এই হচ্ছে স্টার্টিং থেকে আমি এখান থেকে টেবিল সিলেকশন করেছিলাম। তাহলে আইডি হচ্ছে আমার 1 2 3 4 5। এবার লুকআপ রেঞ্জ হচ্ছে ট্রু আর অ্যাপ্রক্সিমেট। আমি যদি ফলস এক্সাক্ট ম্যাচ করবো তাহলে ফলস, ব্র্যাকেট ক্লোজ, আসলো। সেম কপি করে পেস্ট করব। তার আগে একটা জিনিস চেঞ্জ আছে, চেঞ্জ হচ্ছে এইটাকে আমি ফ্রিজ রাখবো। এটাকে কি ফ্রিজ করব, এ ফ্রিজ করব হচ্ছে C7, সি কে ফ্রিজ করব, 7 কে ডাইনামিক রাখবো। তার মানে এটি হচ্ছে অ্যাবসলিউট, সরি রিলেটিভ রেফারেন্স। আর শুধুমাত্র আমি কলম ফ্রিজ করছি, রো ডাইনামিক আছে। কপি করব, পেস্ট করব। চেঞ্জ কি হবে, এই যে এটা 5-এর পরে 6 হবে কারণ পরপর ছিল। সেম কপি করব, সেম পেস্ট করব, হয়ে গেল। এই হচ্ছে আমার VLOOKUP। এবার মনে রাখতে হবে VLOOKUP এর একটা ডিমেরিটস আছে। ডিমেরিটস হচ্ছে দুর্বলতা। দুর্বলতা হচ্ছে VLOOKUP সবসময় লেফট টু রাইটে সার্চ করতে পারে, রাইট টু লেফটে যেতে পারে না। তাহলে আমরা যখন লুকআপ ভ্যালু নিয়েছিলাম একটা, তার আমরা সিলেকশন করেছিলাম কি ডেটাবেসের আইডি থেকে। আমরা কিন্তু আইডি থেকে সিলেকশন করেছি লুকআপ ভ্যালু, সরি, লুকআপ ভ্যালুর থেকে ডান দিক গেছি, লেফট থেকে রাইটে গেছি। যদি আমার ডেটা এই এমপ্লয় টাইটেল গ্রেড আইডির লেফট সাইডে হতো, তাহলে আমাকে আদার ফর্মুলা ইউজ করতে হতো, অথবা ডেটাটাকে কপি করে আমাকে রাইটে আনতে হতো। এটা হচ্ছে VLOOKUP এর একটা ডিমেরিটস পয়েন্ট, যে VLOOKUP এ আপনাকে সবসময় লেফট টু রাইট কাজ করে। যেখান থেকে লুকআপ ভ্যালু নিচ্ছে সেইখান থেকেই আপনাকে রাইটে যেতে হবে। আপনি শুধু মাঝখান থেকে বা অন্য জায়গা থেকে নিলে হবে না। কিন্তু আজকে 2024 শেষ, 2025 আসছে, আদৌ কি VLOOKUP অতটা প্রয়োজনীয়? না। VLOOKUP এর পরেও একটা ফর্মুলা এক্সেল এনেছে। আমি ইন্ডেক্স ম্যাচকে মেনশন এখানে করছি না। ইন্ডেক্স ম্যাচ অ্যারে ফর্মুলা, অ্যারে ক্লাস যারা করবে, অ্যারে ক্লাসে আমি বোঝাবো, কারণ ও তো একটু টাফ আছে, লোকে বুঝতে অসুবিধা হয়। লেটেস্ট যে ফর্মুলাটা 2020 সালে এক্সেল ইন্ট্রোডিউস করেছে, সেটার নাম হচ্ছে এক্স লুকআপ। এক্স লুকআপ কথা অর্থ কি, হচ্ছে অ্যাডভান্স লুকআপ ইন বোথ ডাইরেকশনাল। মানে এই লুকআপের মধ্যে বোথ দিকে কাজ করার ক্ষমতা আছে, যা হচ্ছে অ্যাডভান্স ভার্সন অফ VLOOKUP। তাহলে এর লুকআপ ভ্যালু কি,
লুকআপ অ্যারে, লুকআপ অ্যারে হচ্ছে যেটাকে যার মধ্যে সিলেকশন হবে শুধু লুকআপ অ্যারে এটা। আমার টেবিল চাইনি। রিটার্ন অ্যারে কি? এমপ্লয়ি টাইটেল। বাকিগুলোকে আমি এখন ইউজ করছি না। হয়ে গেল। কপি করব, পেস্ট করব। এটাতে একটা চেঞ্জেস আছে কি, এর আগে আমি এটাকে রিলেটিভ রেফারেন্স রাখবো। কপি করব, পেস্ট করব। এটাতে আমার এ ছিল, তাহলে আমার এটা এই হবে। ফাংশন F4। গ্রেড অটোমেটিক্যালি এসে গেল কেন? এখানে ছিল, অটোমেটিক্যালি এক ঘর এগিয়ে গেছে, তাই জন্য গ্রেড আমার এসে গেছে। তাহলে এইটা করতে সুবিধা না আমাদের ভিলুকআপ করতে সুবিধা, সেটা আপনারাই দেখুন। এক্স লুকআপ অবশ্যই প্র্যাকটিস করুন। যেখানে যে যাই বলুক, এক্স লুকআপ ইজ দ্য বেস্ট ওয়ান। এই মেমোরি ফাস্টার, ক্যালকুলেশন ফাস্টার। ছোট ডেটাতে যাতে বোঝানো যায়, লার্জ ডেটাতে এক্স লুকআপ বেটার পারফর্ম করে। ভিলুকআপের মধ্যে টোটাল টেবিল সিলেকশন করে আমাদেরকে মেমোরাইজ করতে হয় না যে কত নম্বর কলম আমরা এখানে দেব কলম ইন্ডেক্স হিসাবে। তো এটা অনেক বেশি ইজিয়ার, ইজি টু কনভিনিয়েন্ট। ইন্ডেক্স ম্যাচ হচ্ছে মোস্ট পাওয়ারফুল স্কিল দ্যাট এর ইন্ডেক্স ম্যাচ। সেটা আমরা পরে দেখবো ইন্ডেক্স ম্যাচের ফর্মুলাতে। এইচ লুকআপ আমরা যাচ্ছি না, এইচ লুকআপ খুব একটা ইউজ হয় না। ধরুন আপনাকে, আমি ইন্টারভিউ রিলেটেড যেহেতু পড়াচ্ছি এটা, আপনার কাছে কালকে কোশ্চেন আসলো যে আপনি পাইভট টেবিল ইউজ করতে পারেন। তাহলে আপনি যদি পাইভট টেবিল জানেন একরকম, আর যদি না জানেন তাহলে, এবার আমি ধরে নিচ্ছি আপনি জানেন না, সেখান থেকে আমি শুরু করছি পাইভট টেবিল কি। পাইভট টেবিল হচ্ছে কোনো ডেটার ওরিয়েন্টেশন চেঞ্জ। যদি আপনি গুগলে সার্চ করেন হোয়াট ইজ মিনিং অফ পাইভট, পাইভট মিনিং ইজ চেঞ্জ দ্য ওরিয়েন্টেশন অফ ডেটা, মানে স্ক্যাটার্ড, মানে অনেকটা ছড়িয়ে গেছে। তো এই ছড়িয়ে যাওয়া ডেটা দেখতেও বারবার অসুবিধা, আপনাকে বারবার লেফট রাইট করতে হবে। তাহলে এই ছড়িয়ে যাওয়া ডেটাকে ঠিক করতে গেলে আমাদের শিখতে হবে পাইভট টেবিল। তো পাইভট টেবিল করার আগে যে কোনো ডেটার ক্ষেত্রে একটা কমন নিয়ম আছে পাইভটে। কোনো ডেটা ব্ল্যাঙ্ক থাকতে পারবে না, পয়েন্ট নাম্বার ওয়ান। কোনো ডেটা ব্ল্যাঙ্ক থাকতে পারবে না টেবিলের মধ্যে। সেকেন্ড, টেবিলের কোনো হেডার ব্ল্যাঙ্ক থাকতে পারবে না। এই হলো থার্ড, কোনো ফরমেশনে, ফরম্যাটিং অনেক সময় ফরম্যাটিং গন্ডগোল থাকতে পারবে না। ফরম্যাটিং বলতে বিশেষ করে ডেটে কি হয়, কেউ হয়তো স্ল্যাশ দিয়ে ডেট লিখেছে, কেউ হয়তো ড্যাশ দিয়ে ডেট লিখেছে। এই ধরনের ফরম্যাটিং গুলোকে এক টাইপের করতে হবে, সবার যেন ফরম্যাটিং একরকম থাকে। তাহলে আমার পাইভট টেবিল প্রপার ভাবে তৈরি হবে, নাহলে পাইভট টেবিল প্রপার ভাবে তৈরি হবে না। পাইভট টেবিল তৈরি করতে গেলে সবার আগে ডেটা সিলেকশন, কন্ট্রোলে ইনসার্ট পাইভট টেবিল। যেই মুহূর্তে পাইভট টেবিল ইনসার্টে ক্লিক করব, আমার কাছে একটা পপআপ শো হচ্ছে, এটা হচ্ছে ক্রিয়েট পাইভট টেবিল, সিলেক্ট আ টেবিল অর এ রেঞ্জ। রেঞ্জ আমরা অলরেডি সিলেক্ট করেছি, যা এখন টেবিলে কনভার্সন হয়েছে। ইউজ এক্সটার্নাল ডেটা সোর্স হচ্ছে যারা এসকিউএল এ কানেক্ট করে বা অন্যান্য ডেটা সোর্সে কানেক্ট করে কাজ করে, তাদের জন্য এক্সটার্নাল ডেটা সোর্স। এবার চুজ হোয়ার টু প্লেস দ্য নিউ পাইভট টেবিল, এ নিউ ওয়ার্কশিট, এক্সিস্টিং ওয়ার্কশিট। যেহেতু এই ওয়ার্কশিটটা কোনো স্পেস নেই, আমরা বাই ডিফল্ট নিউ ওয়ার্কশিট দেওয়া থাকে, নিউ ওয়ার্কশিটেই যাচ্ছি। ওকে করলাম, আর পাইভট টেবিল রেডি, মানে অ্যাক্টিভেট পাইভট টেবিল হলো। অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আমার এখানে চারটে ঘর এসেছে। চারটি ঘর কি? ফিল্টার, কলম, রো অ্যান্ড ভ্যালুস, আর অনেকগুলো ফিল্ড নেম।
এই ফিল্ড নেম গুলো কোথা থেকে আসলো? ফিল্ড নেম হচ্ছে আমারই ডেটার যে হেডার আছে সেগুলোই হচ্ছে পাইভটের ফিল্ড নেম। এই পাইভট হিসেবে লিখে দিচ্ছি ওয়ার্কশিটের নাম। পাইভটের ফিল্ড নেম হচ্ছে আমারই ডেটার যে হেডার আছে সেগুলি হচ্ছে পাইভটের ফিল্ড নেম। এবার ফিল্টার বলতে তো আমরা সবাই বুঝি হচ্ছে কোনো পার্টিকুলার জিনিস থেকে বাছার জন্য একটা ফিল্টার ইউজ করে থাকি। ফিল্টার কোনো কিছুকে ফিল্টারাইজ করার জন্য আমরা ইউজ করি ফিল্টার। সেকেন্ড হচ্ছে আমাদের কলম। কলম হচ্ছে আমাদের কলম ওয়াইজ যেসব আমাদের যদি কোনো ডেটা শো করতে যাই তাহলে কলমে নিতে হবে। রো ওয়াইজ নিতে গেলে রোতে নিতে যাবে। আর ভ্যালুজ হচ্ছে অনলি ফর নিউমেরিক্স ডেটা ফর সাম, কাউন্ট, অ্যাভারেজ, মিন, ম্যাক্সিমাম। এর জন্য আমার ইউজ হয় ভ্যালু। তাহলে যদি আমি এটা গ্রেড ওয়াইজ অ্যানুয়াল ইনকাম দেখতে চাই তাহলে গ্রেডকে আমি নিলাম রোতে। আমি এখানে সার্চও করতে পারবো অ্যানুয়াল ইনকাম। এই হলো আমার অ্যানুয়াল ইনকাম। এর ফরমেশনে আমি অ্যাকাউন্টিং করে দিচ্ছি। চেঞ্জ হচ্ছে না ম্যাকে, উইন্ডোজে চেঞ্জ হয়ে যায়। তাহলে এটা আমার কি তৈরি হলো? একটা বেসিক পাইভট টেবিল অফ গ্রুপ ওয়াইজ মানে গ্রেড ওয়াইজ অ্যানুয়াল ইনকাম। যদি এর মধ্যে হোম ওনারশিপ আমি অ্যাড করতে চাই কলমে, তাহলে হোম ওনারশিপ অ্যাড করার সাথে সাথে আমি কি দেখছি? আমার ডেটাটা অনেক বেশি ছড়িয়েছে এবং কিছু ব্ল্যাঙ্ক এসেছে। ব্ল্যাঙ্ক মানে ওইতে সি আর ডি তে সি ডি গ্রুপে কোনো কিছু মেনশন ছিল না। তাই তো? সি আর ডি তে কোনো কিছু মেনশন ছিল না। আমি এভাবেও দেখাতে পারি অথবা হোম ওনারশিপকে আমি আলাদাভাবে দেখাতে পারি। মর্টগেজ, আদার। বেটার হয় গ্রেডকে উপরে রেখে পুরোটা দেখানো। তাহলে গ্রেড ওয়াইজ আমার টাইপ অফ ওনারশিপ, টাইপ অফ অ্যাসেটটাকে আমরা বাইফারকেট করছি। পাইভট টেবিলে গিয়ে ডিজাইনে গিয়ে যদি আমরা এটাকে সাবটোটাল অফ বটম রো করে দিই তাহলে প্রত্যেকটা গ্রুপের সাবটোটাল আমাকে শো করছে। এটা হচ্ছে আমাদের ট্যাবুলার ফরম্যাট। ফরম্যাট চেঞ্জ করতে গেলে আমাকে ডিজাইনে যেতে হবে এবং ট্যাবুলার ফরম্যাট এখানে সিলেক্ট করতে হবে। এই হয়ে গেল আমাদের সবগুলোর আলাদা করে বাইফার্কেশন। এটা খুব জেনারেল চলছে, তা বেশি কিছু এটাতে নেই। এবার চেঞ্জ করতে গেলে কোনো কিছুকে ভালো ফরম্যাটে দেখাতে গেলে আমাকে দেখাতে হবে কি? ডিজাইন। এবার এই পার্টিকুলার যে ব্ল্যাঙ্কটাকে আমাকে চেক করতে হবে। তাহলে গ্রেড আমি নিচ্ছি সি আর ডি। এর মধ্যে কি হয়েছে? এর মধ্যে কিছু জিনিস চেঞ্জ হয়ে গেছে। কপি করলাম, পেস্ট করলাম, বা আমি একটাই কপি করে তাহলে চেঞ্জ হয়ে গেছে। আমি আবার পাইভটে যাব কিন্তু পাইভটটা আপডেট হয়নি। তো পাইভটকে আপডেট করতে গেলে পাইভট টেবিল অ্যানালিসিসে গিয়ে রিফ্রেশ করব। দেখছি আমি এখানে ব্ল্যাঙ্ক আর কিচ্ছু নেই, সমস্ত কিছু এসে গেছে। তাহলে রিফ্রেশ অপশনটা কি কি আছে? আমরা একটু পাইভটের সেটিংসে যাই, অপশনসে যাই। এ হচ্ছে পাইভট টেবিলস এর অপশন। এক হচ্ছে ডিসপ্লে অপশন। ডিসপ্লে অপশনের মধ্যে এখন আমাদের কাছে অ্যাভেলেবল থাকে ক্লাসিক পাইভট। ক্লাসিক পাইভট হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ পাইভট সিস্টেম। যখন আমাদের পুরনো এক্সেল ইউজ হতো 2007 এসব,
ক্লাসিক পাইভট হচ্ছে যখন আমাদের পাইভটে ওল্ড পাইভট সিস্টেম ইউজ করা হতো তখন আমরা ক্লাসিক পাইভটকে এভাবে ইউজ করতাম। আর মডার্ন যুগের পাইভটে ড্র্যাগ এন্ড ড্রপও ইউজ করা যায়, অথবা আমরা এইভাবে পাইভট ইউজ করতে পারি। বাট আমার এখানে পাইভট টেবিলটাকে বাইফার্কেট হয়ে গেল। এবার পাইভট টেবিলে আমরা শুধু গ্রেড ওয়াইজ যখন যাচ্ছি, শুধু গ্রেড ওয়াইজ যাচ্ছি। আমার এখানে কি অপশন আছে? ইনসার্ট স্লাইসার এন্ড টাইমলাইন। আমি টাইমলাইন যাচ্ছি। টাইমলাইন কি হয়? টাইমলাইন হচ্ছে আমার অনলি ডেট বেসিসে কাজ করে। আমার ডেট বেসিসে কাজ করে কি? টাইমলাইন। টাইমলাইন বলতে আমরা ফেসবুকে যেরকম দেখায় যে এই বছর থেকে এই বছরের টোটাল যত ভিডিও আছে আমরা ডিসেম্বরে দেখতে পারি। তাহলে যদি আমি টাইমলাইনে জুন টু নভেম্বর সিলেক্ট করি বা আরো বেশি সিলেক্ট করি, এদের দেখো স্ক্যাটার ডেটা, আমরা এখানে কি দেখছি? এই চেঞ্জেস হচ্ছে না। কারণটাই হলো এটা অসম্ভব স্ক্যাটার্ড ওয়েতে ডেটা আছে। এবার আমি 21-এ দেখছি, 21শে মার্চ, এই যে চেঞ্জেস হয়ে যাচ্ছে বারবার ফরম্যাট, এই ফরম্যাটটাকে স্টেবল করার জন্য আমি যাব কি? লেআউট অটোফিটটাকে অফ করব। এবার অটোফিট আর হচ্ছে না। আমি কি দেখছি? ফেব্রুয়ারি এপ্রিল মেতে আবার বাড়াচ্ছি, বাড়ছে। যদি এটাকে আমি ডিজাইনে গিয়ে গ্র্যান্ড টোটাল জানুয়ারি টু করে দিই, আমার চেঞ্জে যাচ্ছে। আবার যদি কমিয়ে দিই, চেঞ্জেস। টাইম লাইনের কাজ হচ্ছে আমার ডেটাকে টাইম ওয়াইজ এপাশে ওপাশে নিয়ে যাওয়াটাই হচ্ছে টাইম লাইনের কাজ। রাইট টু লেফট, লেফট টু রাইটে। আর যদি টাইম লাইন সরিয়ে দিই, ফিল্ডটা সরিয়ে দিয়ে টোটাল ডেটা দেখা যাবে। এবার এটা তো ড্র্যাগ এন্ড ড্রপ হচ্ছে। যদি পাইভটের উপরে আমাকে পাইভট চার্ট বানাতে হয়, এটা কিন্তু বেসিক পাইভটের ক্লাস। অ্যাডভান্স পাইভটের ক্লাসের জন্য ওয়েট করতে হবে। চার্ট বানাতে হয় তাহলে পাইভট টেবিল অ্যানালিসিসে গিয়ে পাইভট চার্টে যাব। ইনস্ট্যান্ট এক্স এর নিজস্ব একটা চার্ট সিস্টেম নিয়ে নেবে। একে বলে চার্ট এরিয়া, এটাকে আমরা বলি বার চার্ট। বার চার্ট কি? আমাদের গ্রেড ওয়াইজ আমাদের টোটাল অ্যানুয়াল ইনকামটা দেখাচ্ছে। তাহলে বি গ্রেডের এখান থেকে কি বোঝা যাচ্ছে? বি গ্রেডের এর যারা ইউজার বা কাস্টমার তাদের অ্যানুয়াল ইনকাম সব থেকে বেশি।